তো আমাদের এখানে একটা মবের ঝড় চলছে, যখন মবের ঝড় চলবে তখন এগুলো আসবে, সমস্ত আবর্জনা চলে আসবে। এখন সরকার যদি মবটাকে শুরু থেকে থামাতো, সরকার যদি বলতো আমি কোনো মবকে আমি সহ্য করবো না, প্রশ্রয় দেবো না, তাহলে এরাও আসতো না, এরাও কথাবার্তা বলতো না, এরাও এই সমস্ত অশ্লীল বাক্য। কারণ অশ্লীলতা হলো এক ধরনের এখন একটা শক্তিতে পরিণত হয়েছে। আর এটা যদি গণঅভ্যুত্থানের চেহারা হয়, যেহেতু তাকে সরকার কিছু বলছে, দেখেন পুরো একটা দিন রাত তারা কিন্তু ফজলুর রহমান সাহেব বাসার সামনে স্লোগান দিল, পুলিশ তাদেরকে আটকাতে পারত না। কয়জন লোক? 10-12 জন লোক। বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা নতুন মাত্রা দেখছি, সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতির একটা বিস্তার। ওই ঘটনার মাধ্যমে শুরু হলো নিশ্চিহ্ন করার রাজনীতি, প্রতিহিংসার থাকলো না। অন্য কোনো দলের ছায়াতলে আশ্রয় নিয়ে এই যে হিপোক্রেসি, যেটা গুপ্তচর বৃত্তির রাজনীতি, সেটা তারা করে নাই। আমরা 90-এর গণঅভ্যুত্থানে ওটা দেখি নাই। আপনি চালকের বিচার করেন ভাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বাসের আগুন দিয়ে জ্বালাই দিবেন কেন? এরা হলো বাসে আগুন দিয়ে জ্বালাও দেওয়া পার্টি। উপমণ্ডকতা, যুক্তিহীনতা, বুদ্ধিহীনতা, অশ্লীলতা, যত রকম নেতিবাচক উপসর্গ এবং বিশেষণ আছে, সবগুলি একটা প্রজন্মের মধ্যে এই গভর্নমেন্টের বা যারা আসলে আমরা একটা জিনিস মধ্যে এখানে কথা আসে যে যারা সরকার আছে তারা আসলে জুলাই অভ্যুত্থানের সবাই কিনা। জুলাই অভ্যুত্থানের কোনো দোষ নেই, কারণ জুলাই অভ্যুত্থান সম্পূর্ণ সব মানুষ কোনো না কোনোভাবে অংশ নিয়ে হয়েছিল, কিন্তু সেটার যারা বেনিফিশিয়ারি হিসেবে সামনে আসলেন তাদের চেহারাটা আসলে আমাদের জন্য একটু বিস্ময়ের হয়ে গেল। এবং সেই বিষয়তে কিন্তু এই যে অশ্লীলতা, নিশ্চিহ্ন করা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, তারা কেন প্রতিহিংসার রাজনীতি করবেন? তারা তো রাজনীতির দল না। তারা বলছেন যে তারা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকারের মধ্যে যা খুশি তাই করতে পারে। নির্বাচিত সরকার তো যা খুশি তাই করতে পারে না। আর নির্বাচিত সরকারের একটা কন্টিনিউটি থাকে, কারণ আরেকটা নির্বাচিত সরকার আসবে, তার তার একটা রিলে রেস, একটা রিলে রেখে গেলে আরেকজন রিলে রেস নেবে। অন্তর্বর্তী সরকার তো রিলে রেসের পার্ট না। এখানে হয়টা কি আমি বলি আপনাকে, বিষয়টা হলো যারা এই সরকারে আসছে, এবার ওই অন্তর্বর্তীকালীন সরকারে, এই সরকারে যারা নাকি উপদেষ্টা আছে, তাদের মধ্যে অ্যাবাভ 80%-এর সঙ্গে এই জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো সম্পর্ক ছিল না। এরা বাই চান্স মন্ত্রী হয়ে গেছে, বাই চান্স উপদেষ্টা হয়ে গেছে। হওয়ার পর তাদের প্রধান চিন্তাটাই ছিল যে আমাদেরকে যারা আনছে তাদের সমস্ত অপকর্ম, সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ডকে আমরা হতে দেব, বাধা দেব না। তাদের এই ছিল। এখন যারা তাদেরকে আনছে, মানে আন্দোলনটা যারা সফল করছে, তাদের মধ্যে যারা ভদ্রলোক, তারা কিন্তু আস্তে করে পিছন দিকে চলে গেছে, কারণ তারা তো এই গালাগালির সঙ্গে নিজেকে অ্যাকোমোডেট করতে পারছে না। তারা যখন পেছনে চলে গেছে, তখন যারা গালাগালিটা করতো, অশ্লীলতা করতো, মব করতো, তারা এই সামনে রয়ে গেল। এখন ওরা লক্ষ্য হলো, ওদের লক্ষ্য হলো আমি যদি এদেরকে বাধা দিই, যদি এই মবকে বাধা দিই, এই গালাগালিকে, অশ্লীলতাকে বাধা দিই, তাহলে হয়তো এরা আমার বিরুদ্ধে লাগবে। তখন আমার তো কেউ নাই সাপোর্ট, কারণ আমি তো বাই চান্স উপদেষ্টা, আমার তো কোনো কন্ট্রিবিউশন নাই। আমি যে বলবো গাইড জুড়ে যে তুমি যেটা করছো, তোমার যে জোর, সেই জোরটা আমারও আছে। এই আন্দোলনে তো আমিও ছিলাম, এটা কেউ ছিল না। আর আমি একদম নাম ধরে ধরে বলতে পারি, কেউ ছিল না, এটা মাঠে ছিল না কেউ, এদের সঙ্গে মাঠে কোনো সম্পর্কও নাই। এই যে বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন, তার নামে তো উল্টা, তার নামে তো হত্যা মামলা আছে একটা। এই ঘটনার প্রেক্ষিতে, জুলাই আন্দোলনের প্রেক্ষিতে একটা মামলা, সেও আসামি ছিল বা ভাই না উনি ছিলেন, উনি ছিলেন, ওনার নাম আছে ওখানে। এখন ওটাও গৈরহ মামলা, ওটাও ওই মামলায় তো ওনার নাম ছিল। তো এখানে প্রত্যেকটা লোক, কার মনে করেন আপনার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সে কি মামলা, সে কি আন্দোলনের সঙ্গে ছিল? কোনোভাবেই না, নিরাপদ দূরত্বে ছিলেন। তাহলে বলেন, একটা জিনিস খেয়াল করেন যে এই সময় কিন্তু আরেকটা জিনিস খুব মহামারী হয়ে গেল, হত্যা মামলার মহামারী। এইরকম গড়ে এত হত্যা মামলা হয়, এত আসামি। সম্ভবত বাংলাদেশে এক সময় আমরা দেখছি যে যাকেই আওয়ামী লীগের সময় ছিল, যাকেই সন্দেহ হইতো, যাকে কিছু করে একটা মাদক মামলা দিয়ে দাও, মাদক মামলার মহামারী হয়ে গেল। এবং একটা পর্যায়ে মাদক মামলা গ্রহণযোগ্যতা হারায় ফেললো, যেটি কী। তো মানুষ, পুলিশ মাদক মামলা দিলে আর বিশ্বাস করতো না, র্যাব মাদক মামলা দিলে মানুষ বিশ্বাস করতো না, বলতে যায় তার মানে একটা ফাঁসানোর কোনো ঘটনা আছে। সত্যি মামলা হলে বিশ্বাস করতো না। এখন তারা হত্যা মামলাটা কই পর্যায়ে নিয়ে আসছে। এখন মানুষ হত্যা মামলা করলেও কেউ যদি হত্যা করার মামলা করে, ভাবে যে না, তাকে ফাঁসানোর জন্য মামলা হচ্ছে। না, এটা মানুষ কি মনে করে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি জানেন? ধরা যাক একজন হত্যা মামলা করলো, সেখানে মনে করেন 220 জন আসামি। এখন মানুষ জানে যে এই মামলাটা ভুয়া মামলা, জানে এই মামলাটা বানানো মামলা, জানে। কিন্তু তাই যে জানে, সবাই জানে, মনে করেন আপনি জানেন, আমি জানি, সবাই জানি আমরা,
কিন্তু তাতে কি ওই 220 জনের ভোগান্তির কোনো কমতি হয়? তা তো হয় না। 220 জন তো দৌড়ের উপরে থাকে, হয়রানি থাকে শিকার না? হয়, তারা তো হয়রানি শিকার হচ্ছে, মামলা বাণিজ্যের শিকার আমি হয়। জানি, মিথ্যা মামলা, কিন্তু তারপর দেশ ত্যাগ করতে হয় তাদেরকে, কোনো কারণ নেই। কিন্তু এখন এইগুলি হয় কেন? এগুলি হয় হলো গিয়া দুটা কারণে হয়। একটা হলো প্রথমত ওই যে বললাম নিশ্চিহ্নে রাজনীতি চলছে, মানে ডালে পাতায় 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 ডালে ডালে কেউ হয়তো আওয়ামী লীগ, তার সে করে না, তার মামা শ্বশুরের ভাগ্নাই করে, অতএব তুমিও আওয়ামী লীগ করো, থাকো দৌড়ের উপরে। আরেকটা হয় কীভাবে, আমার পাশের বাড়িতে আপনি আছেন, আপনার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, কারণ আপনার কাছে আমার কাছে টাকা খসাইতে হবে, অতএব আমি থানায় গেলাম, যা বললাম যে এই মামলায় ওনাকে আসামি করে দাও, আপনাকে আসামি করে দিল। এখন আপনি চিন্তা করবেন ভাই আমি ব্যবসা বাণিজ্য করবো না, এই মামলার পিছনে আমি দৌড়াবো, তখন আপনি যোগাযোগ ভাই কেমন করে কী করা যায়, পুলিশকে বলে দিলেন যে বেশি করে টাকা খসান তার কাছ থেকে, 10 লাখ টাকা 5 লাখ টাকা আপনার কাছ থেকে নিল, নিয়ে কিছু আমি নিলাম, কিছু পুলিশ নিল, হয়ে গেল। এটাও হচ্ছে, একদম অহরহ হচ্ছে এই ঘটনা। তো এইগুলি হলো কি জানেন, এইগুলি করার মাধ্যমে আপনি পুরো দেশের মানুষকে একটা জায়গায় ঠেলে দিয়েছেন, এক ধরনের অস্থিরতার মধ্যে ঢুকাই দিয়েছেন। এই মানুষগুলো কিন্তু আনহ্যাপি হচ্ছে, মানুষগুলো তো এই প্রত্যাশা করে নাই, যাকে আপনি মামলায় ঢুকালেন সেও তো এই দেশের নাগরিক, সে কিন্তু এটা ভালোভাবে নেয় নাই, এবং সেই যে ভালোভাবে নেয় না এটা আপনি প্রমাণ একদিন পাবেন। আওয়ামী লীগ এরকম অনেক কাজ করতো যেটা দেশের মানুষ ভালোভাবে নিত না, এবং সেটা না নিতে নিতে সেই ক্ষোভটা জমা হতে হতে এন্ড রেজাল্ট কিন্তু 5ই আগস্ট, শেখ হাসিনাকে পালাইতে হয়েছে। এখন এখানেও এন্ড রেজাল্ট হবে না। আপনার কি একটা জিনিস মনে হয় যে ধরুন শেখ হাসিনা তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করতে গিয়ে বা তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে সে আসলে এরকম একটা করুণ পরিণতির দিকে চলে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধান পালায়নি, তাকে পালাতে হয়েছে লজ্জাজনকভাবে। দ্যাট ইজ একেবারে একটা মানে এইরকম কলঙ্কজনক অধ্যায় কারো কোনো সরকার প্রধানের কাঁধে নেই। আর একটা হচ্ছে এই গভর্নমেন্টের আমলে দেখেন তারা শুরু থেকে এখন পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধকে ডিরেক্টলি প্রতিপক্ষ করে ফেলেছে। তাদের কথায় হয়তো কেউ কেউ বলেন, কিন্তু কাজে কর্মে প্রত্যেকটা তাদের অ্যাক্টিভিটি এগেনস্ট আমাদের মুক্তিযুদ্ধ। আপনি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করার কোনো সুযোগ নাই। আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত, আমার সব কিছু আমার, সেই জায়গাটাকে তারা প্রতিপক্ষ করে ফেললো। এবং সেখানে আমরা দেখলাম যারা এটা চায় না, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যে আমরা বলছি যার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছি, এই গভর্নমেন্টের আমলে যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত রাজনৈতিক শক্তিটিকেও আমরা রাজনীতি করার সুযোগ দিয়েছি, এটা যে ব্যর্থতাই হোক না কেন। তারা এখনও পর্যন্ত তাদের ওই নামও চেঞ্জ করে নাই, কারণ তারা মনে করে যে হয়তো বাংলাদেশ নামটাকে তারা আবার কখনো আগের নামে নিয়ে যেতে পারে কিনা। আমার মনে হয় যে না হলে তারা তো নাম চেঞ্জ করতো, নাচিটা তো তাদের নামে থাকে নাই, তাইলে এখানে তারা তাদের নামটা রাখবে, নাম রাখা উচিত, অন্য নামে রাজনীতি করা উচিত ছিল, যৌক্তিকভাবে তাদের নাম চেঞ্জ করা উচিত ছিল, তারা করে নাই, গায়ের জোর জেদ। এখন সেইটাকে কিন্তু এই গভর্নমেন্টের কোনো না কোনো একটা প্রচ্ছন্ন সমর্থন দেখছি। তাহলে কি মনে হয় যে আপনার মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ করার জন্যেই আজকে যারা সরকারে আছেন তারা ভবিষ্যতে ইতিহাসের অন্যতম নিন্দিত চরিত্রে পরিণত হতে পারেন? আমার যেটা মনে হয় সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল তারা তার স্ট্র্যাটেজি অনুযায়ী অগ্রসর হয়েছে। এর মধ্যে জামাতের স্ট্র্যাটেজিটা ছিল সবচেয়ে কার্যকর স্ট্র্যাটেজি। তারা আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে ঢুকে গেছিলো, যেটা বলে তারা গুপ্ত জামাত। তারা গুপ্ত জামাতের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় ছিল আর কি। এখন তারা আসলে পাওয়ারফুল। এই আন্দোলনে জামাতে ইসলাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামাতের লোক এখন সমস্ত পার্টিতে আছে, কিছু লোক বিএনপিতে আছে, বিএনপিতে এখন অনেক জামাতের লোক আছে, এনসিপির মধ্যেও জামাতের লোক আছে, গুপ্ত অবস্থায় আছে। আওয়ামী লীগের মধ্যেও জামাতের লোক ছিল, জাতীয় পার্টির মধ্যে জামাতের লোক আছে, এরা সব গুপ্ত লোক। এখন এরা যেহেতু পাওয়ারফুল, তখন তারা ওই কাজটাই করতেছে যে তাদের যেটা মূল রাজনীতি সেটা হলো যে 71কে অস্বীকার করা। এবং সরকারও দেখছে যে এরাই পাওয়ারফুল। বললাম না, এই সরকারের তো কোনো ধরনের জবাবদিহিতা নাই, এই সরকারের কোনো ধরনের দায় দায়িত্ব নাই। এই সরকার নিজেদের স্বার্থ ছাড়া, ব্যক্তির স্বার্থ ছাড়া আর কোনো কিছু নিয়ে তারা সিরিয়াস না। বাদবাকি সব বেশি তারা একটা নন সিরিয়াস অ্যাটিটিউড দেখায়। সেখানে তারা চিন্তা করছে আমরা যদি এই যে দাবিটা এদেরকে যে মুক্তিযুদ্ধকে ভুলে দেওয়া মানুষের মন থেকে, মুক্তিযুদ্ধকে খারাপভাবে উপস্থাপিত করো, এই যে তাদের টেকনিকটা, এই টেকনিকটাকে তারা প্রকারান্তরে সমর্থন দিয়ে যাচ্ছে। এই সরকারের কিন্তু দায় দায়িত্ব নাই, এই সরকার নিজেকে মুক্তিযুদ্ধের প্রতিনিধি মনে করে না। তো
এসব কিছুই মনে করে না। সে মনে করে আমি আসছি কয়দিনের জন্য, যা পারি লুটপাট করে কামাই নিয়ে যাই। অনেকেই করছে, দুই একজন ছাড়া মোটামুটি সব উপদেশটা কিন্তু এই ধরনের মানে ধনরাশি জয় করার জন্য তারা মোটামুটি কিন্তু উদ্যোগী হয়ে আছে। হ্যাঁ, উপর করে দেয় মাদুর তুলে লুটেপুটে খেয়ে চলে যায় আর কি। আমরা শেষের দিকে চলে আসছি। আপনি যে গুপ্ত রাজনীতির কথাটা বললেন, আসলে দেখেন 60-এর দশকে যে ছাত্ররা এরকম কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছে, তখন সেই পাকিস্তানের উপনিবেশ আমলের বিরুদ্ধে তারা কিন্তু আত্মপরিচয় কখনো গোপন করে নাই। হয়তো আত্মগোপনে থেকেছে বাঁচার জন্য, কিন্তু আত্মপরিচয় গোপন করেনি। অন্য কোনো দলের ছায়াতলে আশ্রয় নিয়ে এই যে হিপোক্রেসি, যেটা গুপ্তচর বৃত্তির রাজনীতি, সেটা তারা করে নাই। আমরা 90-এর গণঅভ্যুত্থানে ওটা দেখি নাই। তাহলে এখন আমরা কি বলবো যে ডেমোক্রেসির পরিবর্তে হিপোক্রেসি রাজনীতিতে নতুন একটা চমক হয়ে আসবে? গুপ্ত রাজনীতিতে আসলে হিপোক্রেসি, এই যে টোটালি একটা হিপোক্রেসি। এখন হিপোক্রেসিটা হয়ে গেছে কৌশল। হিপোক্রেসি কোনো কৌশল হতে পারে না। হিপোক্রেসির একটা বদ স্বভাব, মন্দ ক্রাইম, হিপোক্রেসি একটা ক্রাইম। এটা তো আসলে কৌশল হতে পারে না। ওরা বলে তো কৌশল। দেখেন কয়েকদিন আগে দেখলাম এই সাদিক কায়েম নামে যে ছেলেটা নাকি ডাক্তার ভিপি হলো, সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোন শিক্ষক নাকি ফ্যাসিবাদের পক্ষে স্বাক্ষর করছিল বিবৃতিতে, অতএব তারা এখানে থাকতে পারবে না। ও যে এটা বলতেছে, ও তো নিজে গুপ্ত রাজনীতি ছিল, তো সে তো নিজে ছাত্রলীগের পক্ষে ইন্দাবাদ বলছে, তো তাহলে তারও তো থাকা উচিত না। তো উনি করলে কোনো সমস্যা নাই। টিচার যে নাকি তার চাকরি রক্ষার জন্য কোথাও একটা সিগনেচার করলে করতেও পারে, অথবা করছে অথবা করে না, অথবা মনের থেকেই করছে, হতে পারে ভাই। ওই রাজনীতি সে সমর্থন করতে পারবে না, সে রাজনীতি সমর্থন করছে। এখন শোনেন, একটা কথা মাথায় রাখতে হবে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এর সমর্থক নয়। ডেফিনেটলি দুই জিনিস। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমর্থক। আওয়ামী লীগ একটা দল, পলিটিক্যাল পার্টি। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, যে আওয়ামী লীগ আজকে এতটা খারাপ বলে আমরা বলতেছি, এই আওয়ামী লীগ তো 96-এ খারাপ ছিল ওরা না। 96-এ তো এই আওয়ামী লীগকে ভোট দিয়ে বানাইছে, এমনকি 2008-এও তো এই আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছে। এখন প্রশ্নটা হলো আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে সমস্যা হয়ে গেছে। নেতৃত্বের সমস্যার কারণে দায় আওয়ামী লীগ। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন আমরা প্রায় দেখি কিন্তু একটা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা বাস যাচ্ছে, ওই বাসটা কিন্তু নিয়মিতই যায়। হঠাৎ করে এই বাস 3টা স্টুডেন্টকে পিষে মেরে ফেললো। এখন সমস্ত ছাত্ররা যায় বাসটাকে দৌড়ে ধরলো। এখন ছাত্রদের দায়িত্বটা কি? বাসটাকে আগুন দিয়ে দেওয়া নাকি চালককে ধরে পুলিশের সোপর্দ করা? এখন অপরাধটা তো করেছে চালক। এই বাস হয়তো গত 10 বছর ধরে মানুষকে সার্ভিস দিচ্ছে। যদি বাসের দোষ হতো, সে তো প্রতি 10 বছরের প্রতিদিনই একটা করে মারতো, তো তা মায় নাই। 10 বছর থেকে কাউকে মায় নাই। দোষটা হচ্ছে চালকের। এখন যে চালক, সে চালকের কারণে হয়েছে এটা, খেয়াল করেন। আবার এই চালকও তো এই বাসটা 2 বছর ধরে চালাচ্ছে। সে খুব ভালো চালক হিসেবে একদিন সবাই চিনত, আজকে সে মারছে। এখন 2 বছর ভালো চালাচ্ছে বলে তার আজকের অপরাধের কি বিচার হবে না? হবে। আমি ঠিক এইভাবে জিনিসটা বলি। আর আপনি তো বলেন না এটা কী বাস, দেখো ওই টাটা কোম্পানির বাস, আচ্ছা ঠিক আছে চলো রতন টাটার বিরুদ্ধে আমরা মিছিল করি। এখন আপনি সমস্ত লোকে চলো আমরা এখন ভারত অভিযান করব, টাটার বাড়ি যে পুরাই দেবো। এগুলো হলো পাগলামি। আপনাকে জিনিসটা এরকমভাবে বুঝতে হবে। দেখেন এই আওয়ামী লীগ 96 সালে ছিল না, এই আওয়ামী লীগ 71 সালে ছিল না। তো 96 আওয়ামী লীগের সঙ্গে আজকের আওয়ামী লীগের গঠনতন্ত্র কোনো চেঞ্জ আসছে না, কিন্তু গঠনতন্ত্র সেম। চালকের সমস্যা, সমস্যা। তো আপনি চালকের বিচার করেন, আপনি চালকের বিচার করেন ভাই, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বাসের আগুন দিয়ে জ্বালাই দেবেন কেন? এরা হলো বাসে আগুন দিয়ে জ্বালা দেওয়া পার্টি। তো এই পার্টি করে আপনি কিন্তু কোনো লাভ করতে পারবেন না। তখন কী হবে, এই বাসের সঙ্গে এই বাসটা আগুন দিয়ে জ্বালাই দিলে এই লাইনে তো আর এই বাসটা চলবে না। যারা এই লাইনে চলাচল করবে তাদের সমস্যা হবে। তো বিষয়টাকে আপনি এভাবে ভাবেন। আমি আওয়ামী লীগকে বাস বলছি না, কিন্তু আমি পাশাপাশি বলছি জিনিসটাকে এভাবে ভাবতে হবে যে সংগঠন কোনো অপরাধ করে না, অপরাধ করে সংগঠনের নেতৃত্বে থাকা লোকটা। তার কারণে সংগঠনটা তার মতো করে চলে। গাড়িটা ভালো কিন্তু ড্রাইভার চালাইছে এইভাবে, মানুষ মারা গেছে। তো আপনি ড্রাইভারের বিচার করেন, কন্ডাক্টরের বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বাসটা আগুতে পারবেন কেন? আপনি শেখ হাসিনার বিচার করেন ভাই। শেখ হাসিনার যত মন্ত্রী ছিল সবার বিচার করেন অবশ্যই। শেখ হাসিনার মন্ত্রীদের কারণে যারা যারা নাকি অনৈতিক সুবিধা পাইছে তাদের বিচার করেন। আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা কমিটি যারা নাকি নানা রকম ধান্দা করছে তাদের বিচার করেন, উপজেলা পর্যায়ে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দলকে অপরাধী বলছেন কেন? সেটা আপনি প্রমাণ করতে হবে। আমরা একেবারে শেষের পর্যায়ের দিকেই, অনেকক্ষণ তো আলাপ হলো। একটা জিনিস ইদানিং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা আমরা
ডেফিনেটলি যে এই যে প্রতিহিংসা বা নিশ্চিহ্ন করা যার রাজনীতি, সেইখানে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা আসলে কোনোভাবেই যৌক্তিক না, এবং কোনোভাবেই আসলে নিষিদ্ধের রাজনীতি করে যে কোনো ফল হয় না সেটা আমরা বারবারই দেখেছি। তবুও আমরা জানি না কেন ক্ষমতায় থাকলে কেউ কেউ এই ক্ষমতাটা প্রদর্শন করেন। এখন একটা জিনিস চলছে যে আমরা কিছু এক ধরনের জনতা দেখছি, তারা কিছু কিছু দায়িত্ব নিজের কাছে তুলে নিচ্ছে। কোনো বাউল গান গাচ্ছেন, সেই গানের মধ্যে আসলে সেই গানের রিফ্লেকশন কী হচ্ছে তার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে। কোনো ব্যাখ্যায় না গিয়ে কারো মনে হইল যে এখানে তার অনুভূতিতে আঘাত লেগেছে, তিনি গিয়ে সেটা নিষিদ্ধ করতে হবে, এবং তাকে বাড়িঘর ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে আবার পুলিশ তাকে নিয়ে চলে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের আমলেও এই ধরনের ঘটনা দেখেছি যে এরকম সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে, বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে গান গাওয়ার অপরাধে। আবার এখনও সেই ধারাটা আরও প্রকটভাবে চলছে। এই যে মানে একজন লোকের অতিরিক্ত দায়িত্ব এবং দায়িত্বের ফলে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, তারা বিজ্ঞান চিন্তার বিরুদ্ধে কথা বলে, তারা স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ করতে দেবে না, তারা বলে বিজ্ঞান শিক্ষার দরকার নাই। এই যে একটা, তার মানে কি আমরা একটা ভবিষ্যৎ একটা গভীর অন্ধকারের দিকে চলে যাব? না, আমি বলি আপনার এখানে একটা জিনিস, আপনার কাছে মনে হতেই পারে যে সে আপনার ধর্মকে অবমাননা করতেছে, বিভিন্ন কারণে মনে হতে পারে। সেটা যদি মনে হয় সেটা আপনি আইনের কাছে নেন, আপনি আদালতে মামলা করেন, থানায় মামলা করেন, দেশে আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিচারালয় আছে, তারা বিচার করুক। আপনি তো কারো গায়ে হাত দিতে পারেন না ভাই, আপনি তো কারোর বিচার করতে পারেন না, এই বিচারের এখতিয়ার তো আপনাকে কেউ দেয় নাই। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন, তাই না? আপনি যদি মনে করেন ওই লোকটা বাউল গানের মাধ্যমে কিছু একটা কথা বলেছে যে জিনিসটা নাকি ঠিক না, ফাইন, এটা লিখে আপনি এটা এই অভিযোগটা নিয়ে আপনি থানায় যান, থানায় মামলা না গেলে কোর্টে যান, তারা বিচার করবে। তাদের বিচার করার, শাস্তি দেওয়ার তাদের অধিকার আছে, তাদেরকে এই ক্ষমতা রাষ্ট্র দিয়েছে। আপনাকে তো রাষ্ট্র দেয় নাই। আপনাকে লোকে পিঠে মধ্যে লাথি মারলেন, তাহলে পানিতে ফেলে দিলেন, এটা তো আপনি পারেন না। সে যা কিছুই করুক না কেন তাও পারেন না, মৃতদেহ বন্ধু তুলে পড়ানো হলো, এটা আপনি পারেন না। আচ্ছা, এখন এই যে শিক্ষা, আমি এখানে একটা প্রশ্ন উঠে যায়। দেখেন, বিশ্বে তো ভাই মানে আমরা শুধু না, অনেক দেশে মুসলিম রাষ্ট্র আছে, সেগুলোতে কখনোই এই ধরনের ঘটনা আমরা দেখি না। উজবেকিস্তানে দেখি, মালয়েশিয়াতে দেখি, ইন্দোনেশিয়ায় দেখি তো না। তাহলে আসলে কি এরকম ঘটনা যে আমাদের টোটাল এন্টায়ার যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেম একজন সম্পূর্ণ বোধসম্পন্ন, যুক্তিসম্পন্ন মানুষ স্বাধীনতার 54 বছর পরে তৈরি করতে পারেনি বলেই বিপর্যয়টা তৈরি হচ্ছে? শুনেন ভাই, এটা হলো কি জানেন, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে আমি দায়ী করবো না। এটা হলো যে বললাম, যদি মবটা গভর্নমেন্ট ঠেকাইতো যে তুমি কাউকে গায়ে হাত তুলতে পারবা না, সরকার এই পর্যন্ত কিন্তু একটা কথাও বলে নাই। যদি মবটাকে তারা ঠেকাইতে পারতো, যে বলতো করতে পারবা না, তাহলে কিন্তু বিষয়টা নিয়ে আদালতে যাইতো। আদালতে গেলে কি হতো, এই পক্ষ ওই পক্ষ যুক্তিতর্ক দিত। আমরা এরকম একটা যুক্তিগ্রাহ্য সরকার চাই, আমরা এমন একটা দেশ চাই, এমন একটা সমাজ চাই যেখানে নাকি যুক্তি প্রাধান্য পাবে, যেখানে শিক্ষাটা প্রাধান্য পাবে, যেখানে মূর্খতা, গায়ের জোর, মব এটা যখন সমাজের চালিকা শক্তি হয়ে যায়, তখন সেই সমাজ নিয়ে আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না। আমাদের দেশে এখন সেই প্রবণতারই জয় জয়কার দেখা যাচ্ছে, এবং এই জয় জয়কারটার পেছনে রয়েছে সরকারের প্রত্যক্ষ মদদ। সরকারই এটা করাচ্ছে, সরকারই চাচ্ছে যে এরকমভাবে চলুক। তাতে কী হবে, মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না, তারা সরকারের কোনো অন্যায়কে প্রতিরোধ করতে পারবে না, এই জন্য তারা এটা চায়। মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেক বেশি আলাপ হলো, আপনার সঙ্গে আলাপ করলে আসলে শেষ করা যায় না, খুব ভালোই লাগে, কারণ আপনি এত যুক্তি দিয়ে এত চমৎকার করে বিশ্লেষণ দিয়ে কথা বলেন যে সেই কথাগুলো আসলে শুনতে খুব ভালো লাগে, এবং আশা করি আমাদের দর্শকরা সেটা খুবই ভালোভাবে নেবেন। এমনিতেই আপনার নিজের চ্যানেল থেকে অনেক কথা আমরা শুনি। আজকে আমাদের এখানে আসার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ। শুধু দর্শক, আজকের ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ডায়লগ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিউজ বাংলাদেশের সঙ্গে থাকুন। ভিজিট করুন viewsbangladesh.com।